প্রিয় দর্শক, আপনার সবাইকে স্বাগত নাগরিকের সাপ্তাহিক নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত ডিসকাশন অনুষ্ঠানে। আপনার সঙ্গে আছি আমি দীপ আজাদ। আশা করি সবাই ভালো আছেন। দেশের অর্থনীতি সচল রাখতে ব্যাংকিং খাতের কোনো বিকল্প নেই। করোনা ভাইরাসের থাবা অর্থনীতির প্রতিটি খাতেই পড়েছে, বাদ জানি ব্যাংকিং খাতও। এই অবস্থায় সরকার থেকে প্রায় প্রতিটি খাতেই দেওয়া হচ্ছে নানা প্রণোদনা। কিন্তু সরকারের এই সহায়তায় কি কাটিয়ে উঠতে পারবে চলমান সংকট? ব্যাংকিং খাত থেকে শুরু করে অর্থনীতি কি ঘুরে দাঁড়াতে পারবে? এইসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আলী রেজা ইফতেখার। কথা বলবো তার সাথে ব্যাংকিং খাতের নানা দিক নিয়ে। জনাব রেজা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি প্রথমেই, সেটি হচ্ছে যে ব্যাংকিং খাত আসলে করোনা ভাইরাসের কারণে কতটা ক্ষতিগ্রস্ত? দেখেন, করোনা ভাইরাসের জন্য বাংলাদেশের প্রত্যেকটি ইন্ডাস্ট্রি, সার্ভিস বলেন, ম্যানুফ্যাকচারিং বলেন, ট্রেডিং বলেন, সাংঘাতিকভাবে অ্যাডভার্সলি এফেক্টেড। আমরা তার থেকে বাদ যাইনি। ওভারঅল যে ইকোনমি যদি সচল না থাকে, আসলে ব্যাংকিং খাতও কখনো সচল থাকবে না। আবার উল্টাও হতে জিনিসটা, যে ব্যাংকিং খাত যদি সচল না থাকে তাহলে ইকোনমিক খাতও সচল থাকবে না। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে ব্যবসা বাণিজ্য এখন অলমোস্ট একটা স্থবিরতার মধ্যে চলে আসছে, কয়েকটা সেক্টর বাদে। তার মানে এখানে আমাদের আসলে ব্যবসা, তাদের সাথে ব্যবসায়িক যে লেনদেন, সেটার এফেক্টিভনেস এখন অনেক কম। আমরা ফার্দার নতুন সেক্টরে লোন দেওয়ার জায়গা পাচ্ছি না, এবং আমরা যে সমস্ত ব্যবসাগুলি যারা ফিনান্সিয়াল লসের মধ্যে যাচ্ছে তাদের কাছে ঠিক মতন টাইম মতন টাকা মূল্য রিটার্ন পাবো না। তো যার ফলে আমাদের একটা চ্যালেঞ্জের মধ্যে হচ্ছে, রেভিনিউতে ইম্প্যাক্ট হচ্ছে। কারণ আপনারা জানেন যে আমরা করোনা ভাইরাস ছাড়াও আমরা সরকারের নির্দেশে আমরা কিন্তু ফার্স্ট এপ্রিল থেকে আমাদের কিন্তু সুদের হার সব 9% করে দিয়েছে। তো সেটারে কিন্তু একটা ব্যাংকিং খাতে একটা ফিনান্সিয়াল ইম্প্যাক্ট অলরেডি পড়েছে, এবং টাকার অ্যামাউন্টটা কিন্তু বেশ বড়। এর উপরে যখন করোনার এই প্রকোপটা আমাদের এখানে পড়লো, সেখানে বলতে পারেন আমাদের যে ট্রেড ফাইন্যান্স ডিপার্টমেন্টটা তো এখন তেমন কোনো এলসি হচ্ছে না, বলতে খুবই কম। রেমিটেন্স কমে গেছে, এক্সপোর্ট তো আমি বলবো যে অনেক কমে গেছে। শুধু গার্মেন্টস না, আমাদের অন্যান্য এক্সপোর্ট কমে গেছে, এবং অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো আছে যারা নাকি মনে করেন ডোমেস্টিক মার্কেট যারা অপারেট করে, তাদের ব্যবসাও বলতে পারেন এখন খুবই খারাপের দিকে। সো এটার একটা অ্যাডভার্স ইফেক্ট অলরেডি আমাদের এখানে পড়েছে, আমাদের রেভিনিউতে একটা বিরাট ইম্প্যাক্ট পড়ছে, এবং আমরা চিন্তিত যে ভবিষ্যতে প্রফিটেবিলিটি মেনটেন করা, কস্টটাকে মেনটেন করা বা কমানো, এটা একটা বিরাট চ্যালেঞ্জ বন্ধুরা পড়ে গেছে এবং পড়তে যাচ্ছি। এপ্রিল এবং মে 2 মাস ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে কোনো সুদ আদায় করতে পারবে না। এতে আমাদের কাছে যে তথ্য আছে তাতে প্রায় 16,000 কোটি টাকা আপনার মুনাফা কমবে আপনাদের। সেক্ষেত্রে মানে এটা বলা হচ্ছে যে বাৎসরিক নেট মুনাফার প্রায় 80%। এক্ষেত্রে আপনারা আসলে মানে এটি কিভাবে দেখছেন বা এটি মোকাবেলায় আসলে কি উদ্যোগ নিয়েছেন? যে ইনস্ট্রাকশন আমাদের কাছে আসছে সেন্ট্রাল ব্যাংক থেকে, সেখানে আসলে বলা হয়েছে যে এই 2 মাসের সুদটাকে ব্লক অ্যাকাউন্ট রাখতে। এখানে কখনোই বলা হয়নি যে মওকুফ করা হবে বা হবে না, এরকম কোনো কিছু বলা হয়নি। এটা একটা ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট, যে এই 2 মাসের সুদটা আমরা একটা ইন্টারেস্ট ফ্রি ব্লক অ্যাকাউন্টে রাখবো। পরবর্তী নির্দেশনা দেওয়া না আগ পর্যন্ত আমরা এটা কাস্টমার কাছ থেকে রিয়েলাইজ করতে পারবো না। আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে সরকারের পক্ষ থেকে ডেফিনেটলি একটা পরে আরেকটা কিছু আসবে, স্পেসিফিক নির্দেশনা, যে এই ব্লক অ্যাকাউন্টের টাকাটা আমরা কি করব। সেই টাকাটা কি আমরা আলটিমেটলি কাস্টমার কাছ থেকে রিয়েলাইজ করবো একটা ডিসকাউন্টেড রেটে, নাকি সেটাকে লোনে কনভার্ট করা হবে, নাকি সেটা আংশিক ছাড় দেওয়া হবে। এসব অনেকগুলি অপশন আছে সরকারের কাছে, হ্যাঁ। এবং সেটার সাথে ট্যাক্স ইমপ্লিকেশন আছে। আমাদের বাংলাদেশ ব্যাংকের যে আমাদের অ্যাসেট তৈরি থাকলে সেটার উপর যে একটা এর ইস্যু রাখতে হয়, তারপর আপনার ক্যাপিটাল অ্যাডিকুয়েট রেশিও মেনটেন করতে, এই সমস্ত টেকনিক্যাল কিছু আছে। সো আপাতত আমাদের এই 2টা মাসের ফান্ড ব্লক করা আছে, পরবর্তী নির্দেশনা পর্যন্ত আমরা একটা ব্লক অ্যাকাউন্ট রাখবো। তবে এটা আপনি একটা সঠিক কথা বলেছেন যে টাকার অঙ্কটা কিন্তু অনেক বেশি। একটা ইন্ডাস্ট্রি থেকে অলরেডি আমরা প্রায় সমপরিমাণ অর্থ আমাদের 9% ইন্টারেস্ট করতে যে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয়েছে ফর দি বেটার ইন্টারেস্ট অফ দি কান্ট্রি পিপল। দেশের জনগণের স্বার্থে ব্যবসাকে আরো বেশি ত্বরান্বিত করার জন্য আমরা আমাদের ব্যাংকিং সেক্টর থেকে এই স্যাক্রিফাইসটা করা হয়েছে। এরপরে যদি আবার এইটা করা হয়, তাহলে কিন্তু আমাদের পক্ষে অস্তিত্বের ব্যাপারটা চলে আসছে, আমরা টিকে থাকতে পারবো কি পারবো না। তো আমার মনে হয় এরকম কোনো অ্যাডভার্স বা এমন কোনো ডিসিশন কখনোই গভর্নমেন্ট দিবে না যে যাতে করে একটা ইন্ডাস্ট্রি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাই না? এটা একটা ব্যালেন্স করতে হবে।
আমরা আশা করি যে অবশ্যই এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় শুরু করে সরকারের যারা নীতি নির্ধারক আছেন তাদের সাথে আপনাদের আরও কথা হবে এবং এবারে একটা ভালো সিদ্ধান্ত আসবে বলে আমাদের বিশ্বাস। ব্যাংকাররা বলছেন যে সুদ স্থগিত সিদ্ধান্তে তফসিলি ব্যাংকের সূচক আরও দুর্বল হয়ে পড়বে। এমনিতেই অনেকগুলো ব্যাংকের সূচক আসলেই অনেক তলানিতে পড়ে গেছে। এইসব সূচক যদি পড়ে যায় ব্যাংকিং খাতের আসলে চিত্রটা কী দাঁড়াবে সেক্ষেত্রে? আমাদের যে ইন্টারন্যাশনাল ট্রানজাকশনগুলি হয় বিভিন্ন বাইরের ইন্টারন্যাশনাল ব্যাংকের সাথে এবং অন্যান্য সংস্থার সাথে, তারা কিন্তু সূচকগুলিকে খুব আপনার মাইনিউটলি দেখে যে আমার রেশিওগুলি ডিটোরেট করলো নাকি রেশিওগুলি ভালো, তার উপর ডিপেন্ড করে আমাদের যে ইন্টারন্যাশনাল যে ক্রেডিট লাইন দেওয়া হয় সেটা দেওয়া হয় এবং আমাদের যে ফিস চার্জ করা হয় ডিপেন্ডিং অন তাই। আপনি যত বেশি দুর্বল থাকবেন আপনার লিমিট তত কম হবে, আপনার ফিস তত বেশি হবে। সো এই যদি আমাদেরকে এই 2 মাসে যদি এত বড় একটা ধাক্কা নিতে হয়, আমি মনে করি নিতে হবে না, আমি আলাপের জন্য বলছি তো হয়, তাহলে আমাদের প্রত্যেকটা ব্যাংকের সূচক সাংঘাতিকভাবে আপনার পড়ে যাবে এবং যার ফলে আমাদের আন্তর্জাতিক মার্কেটে ব্যাংকের এলসি করার খরচ বেড়ে যাবে। অনেক ব্যাংকের এলসি অ্যাকসেপ্ট নাও করতে পারে। দেশের একটা সামগ্রিক একটা ইমেজ প্রবলেম হবে যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের এত বড় একটা ক্ষতি হলো, সো তারা ভয় পেয়ে যাবে। আমার পক্ষ থেকে এবং আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমার মনে হয় না যে সরকার এমন কোনো কিছু ড্রাস্টিক কোনো সিদ্ধান্ত নিবে যাতে করে ব্যাংকিং সেক্টর এত বড় একটা ক্ষতির সম্মুখীন হবে। এটা আমার মনে হয় কখনো হবে না। একটা মেকানিজম ইনশাল্লাহ তৈরি হবে। আপনারা কি ভিতরে ভিতরে কোনো আলোচনা করছেন নাকি আসলে সময়ের অপেক্ষা করছেন, কোনটি? আমরা আমরা ভিতরে ভিতরে আলোচনা মানে কি, আমরা কিছু অপশন দিচ্ছি, আমরা আলাপ করছি কি কি জিনিস করা যেতে পারে, কোনটা করা এরকম, কিন্তু আলটিমেটলি ডিসিশন তো হবে আমাদের রেগুলেটরের পক্ষ থেকে, তাই না? আমরা বলছি যে এটা করলে এটা হতে পারে। সো আমার মনে হয় না যে এরকম অ্যাডভার্স কোনো কিছু হবে। অনেক অনেক টাকা, এটা খুব অল্প টাকা না, এটা এই টাকার হিট আমরা নিতে পারবো না। দুটা হিট 9% ইন্টারেস্টের হিট এবং এইটার হিট আমরা বলবো কোনো ব্যাংকিং ইন্ডাস্ট্রি নিতে পারবে না। ইস্টার্ন ব্যাংকের আসলে অবস্থা কি? ইস্টার্ন ব্যাংক কি আসলে এই ধকল সামলাতে মানে আসলে কতটা পারদর্শী বা কতটা সক্ষম? আমি যদি আমার ব্যাংকের কথা বলি, আমি বলি আমাদের ব্যাংকের, আপনি জানেন যে আমাদের ব্যাংকের ফিনান্সিয়াল কন্ডিশন ইজ ভেরি গুড, প্রবাবলি দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি, অথবা মনে বলতে পারেন যে প্রথম 3টা ব্যাংকের মধ্যে আমরা পড়ি। আমাদের লিকুইডিটি অনেক বেটার। আমাদের এনপিএল বাংলাদেশের সবচেয়ে কম, নন পারফর্মিং সবচেয়ে কম। সো স্ট্রেংথ ওয়াইজ আমাদের স্ট্রেংথ অনেক বেশি। আমাদের শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি, আমাদের এক্সেস, আমাদের ক্যাপিটাল আছে এবং এক্সেস প্রভিশন আছে। সো শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি আমাদের অনেক বেশি। বাট তার মানে এত বড় শক আমরা নিতে পারবো না। মানে আমরা পারবো না মানে কোনো ব্যাংকই পারবে না। আমি আপনাকে রাফলি বলতে পারি যে আমাদের যে ব্যালেন্স শিট সাইজ নাকি 31 ডিসেম্বরে যেটা পাবলিশ হয়েছে, সেখানে রাফলি মনে করেন প্রতি মাসে সুদের অঙ্ক প্রায় 190 কোটি টাকার মতো। তার মানে আমরা প্রায় 380 কোটি টাকার কথা বলছি। 380 কোটি টাকার হিট নেওয়ার মতন ক্ষমতা আমার মনে হয় বাংলাদেশের কোনো ব্যাংকের এই মুহূর্তে নাই। হ্যাঁ, এরপরে আরেকটি বড় বিষয় এখন আলোচনায় চলছে, যেটি হচ্ছে এবং মানে প্রণোদনা। সরকারের প্রণোদনা প্যাকেজের অর্থটি ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমেই সরবরাহ হবে। এক্ষেত্রে আসলে ব্যাংকের কি আয় কমে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? আমি প্রথমে ধন্যবাদ জানাই যে মাননীয় প্রধানমন্ত্রী, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের যারা এই ডিসিশন নিয়েছেন। প্রণোদনাটা খুব টাইমলি এবং আমার মনে হয় অ্যাডিকুয়েটলি করা হয়েছে। এটা এমন না যে জাস্ট একটা কোনো মতে ম্যানেজ করা হচ্ছে। আমি মনে করি যে অ্যামাউন্টগুলি অ্যালোকেট করা হয়েছে অ্যাডিকুয়েট। বাংলাদেশ ব্যাংক আমাদেরকে লিকুইডিটি সাপোর্টটা দিচ্ছে। বাংলা টাকাতে আমাদের কোনো লিকুইডিটি, আমি এই মুহূর্তে কোনো লিকুইডিটি কোনো চ্যালেঞ্জ আমরা দেখি না। বাংলা ব্যাংক যে টাকাটা দিব তার 50% আমাদেরকে দিচ্ছে, রেপো রেট কমিয়ে দিয়েছে, এর স্কোপটা বাড়িয়ে দিয়েছে, সিএলএস এর কমিয়ে দিয়েছে। সো আমার লিকুইডিটি কোনো ইস্যু নাই। আমরা আলটিমেটলি কাস্টমার কাছ থেকে কোনো একটা গ্রুপের কাছ থেকে 4.5%, আরেকটা গ্রুপের কাছ থেকে 4% আমরা পাবো এবং বাকিটা বাংলা ব্যাংক আমাদেরকে দিয়ে 9% আমাদেরকে পূরণ করে দিচ্ছে। তো সেখানে আমাদের এই দুইটা বড় বড় সেক্টরে আমাদের এখানে কোনো রেভিনিউ লসের সুযোগ নাই, মানে লস হওয়ার আমরা কোনো কারণ দেখছি না। আপনার রপ্তানিমুখী যে প্রকল্পের জন্য যে আমরা যে 5,000 টাকা আমরা ডিসবার্স করছি বিভিন্ন ব্যাংকের মাধ্যমে, সেখানে একটা ফি এর যে পরিমাণটা বলা আছে যে মাত্র 2%, এর মধ্যে আবার ট্রানজাকশন ফি এর 0.4% এটা আমাদেরকে দিতে হবে, যার মাধ্যমে টাকা আমরা পাঠাবো। এই ক্ষেত্রে আমাদের রেভিনিউর পরিমাণটা আসলে অনেক কম। এটারও লিকুইডিটি সাপোর্ট আমাদের বাংলা ব্যাংক দিচ্ছে। সো যেটা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক আমাদেরকে অ্যাডিকুয়েটলি এবং টাইমলি লিকুইডিটি সাপোর্ট দিচ্ছে। ব্যাংকারদের চ্যালেঞ্জ হচ্ছে যে ক্রেডিট রিস্কটা বা কালেকশন করার, আমি এটা লোন, কিন্তু সবই কিন্তু লোন, এখানে কিন্তু কোনো টাকা কাউকে কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছি না আমরা। এটা আমরা আপনাকে স্বল্প সুদে লঙ্গার টাইমে সফট একটা কন্ডিশন আপনাকে লোন দিচ্ছি ব্যবসা পরিচালনা কন্টিনিউ করার জন্য এবং বাড়ানোর জন্য এবং আপনার শ্রমিকদের স্যালারি দেওয়ার জন্য। সো এই টাকা তো আমাকে আলটিমেটলি রিকভার করতে হবে। সো ওই রিস্কটা কিন্তু ইন্ডিভিজুয়াল ব্যাংকের। আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতি নেওয়ার সময় হয়েছে। আমরা আশা করি এই বিষয়ে নিয়েই আপনার সাথে কথা বলবো। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এসে কথা বলবো ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আলী রেজা ইফতেখারের সঙ্গে।
বিরতির পরে আবারও স্বাগত। কথা বলছি ইসলামী ব্যাংক নিবেদিত ডিসকাশন অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আলী রেজা ইফতেখারের সঙ্গে ব্যাংকিং খাতের হালচাল নিয়ে। আপনি বলছিলেন যে প্রণোদনা প্যাকেজের কারণে তারল্য সংকট হবে না, আবার ঋণের সুদ স্থগিত রয়েছে। এর সমস্ত কিছু নিয়ে এই সুযোগে যারা ঋণ খেলাপি বাংলাদেশে, যাদের কারণে আসলে ব্যাংকিং খাতগুলো অনেক ক্ষেত্রেই দুঃখে দুঃখে চলছে, সেক্ষেত্রে কি তারা কি আসলে মানে কোনো সুযোগ নিতে পারে? তারা আবার ঋণ খেলাপির সংখ্যা কি আবার বেড়ে যেতে পারে? এরকম কি কোনো সম্ভাবনা আছে? হতে পারে। ফিউচার ইজ নট গ্যারান্টেড, তাই না? এবং এই পরিস্থিতিতে আমরা কিন্তু ভবিষ্যতে আমরা জানছি না যে টাকাটা আমরা ওদেরকে দিচ্ছি সেই টাকাটা দিয়ে ওনারা কতদিন সার্ভাইভ করতে পারবে এবং তাদের যে ব্যবসাগুলিকে তারা টার্ন আরাউন্ড করতে পারবে, এটা কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই, কারো কাছেই নাই এখন। এই যে মনে করো আমরা যে প্রণোদনার আন্ডারে যে আমরা 1 বছরের জন্য 4.5% ইন্টারেস্টে যে আমরা তাদেরকে একটা লোন দিচ্ছি উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং 1 বছরের মধ্যে সেই ব্যবসা প্রতিষ্ঠান তারা ঘুরে দাঁড়াতে পারবে এবং আমার লোনের টাকা ফেরত দিতে পারবে, এটা আমাদের একটা অ্যাজাম্পশন আছে। যদি পরিস্থিতি সত্যি যদি এরকম ভাবে ইমপ্রুভ না হয় তখন তো এখানে আমাদের একটা কালেকশন রিস্ক রয়ে যায়। তো যদি কালেকশন রিস্ক রয়ে যায় তাহলে আমার নন পারফর্মিং লোনের উপরে একটা এফেক্ট হবে, কিন্তু তো এটা বেড়ে যেতে পারে, কারণ এখন ফিউচার ইজ ভেরি আনসার্টেন। তো এটার সংখ্যা বেড়ে যেতে পারে, হয়তো অনেকে সময় মতন লোন ফেরত দিতে পারবেন না, সেই ক্ষেত্রে আমাদের নন পারফর্মিং লোনটা বেড়ে যাবে। বলা হচ্ছিল যে প্রণোদনা প্যাকেজের অর্থটি আসলে ব্যাংক এবং গ্রাহকের মানে আস্থার যে সম্পর্ক, সেই সম্পর্কের মাধ্যমে আসলে মানে দেওয়া হবে। এক্ষেত্রে এটিতে আসলে আপনাদের উপরে সবচেয়ে বেশি নির্ভর করে আপনারা যারা ব্যাংক পরিচালনা করেন, বিশেষ করে আপনাদের পরিচালক থেকে শুরু করে আপনারা যারা শীর্ষ পদে রয়েছেন, আপনারা তো ভালো জানেন যে কার কাছ থেকে টাকা ফেরত পাওয়া যাবে, কার কাছ থেকে পাওয়া যাবে না। সেক্ষেত্রে কি এই প্রণোদনা প্যাকেজ সরবরাহ করার ক্ষেত্রে বা অর্থ ছাড় করার ক্ষেত্রে আপনারা আসলে কী ধরনের নীতিমালা নিয়েছেন? আমাদের নীতিমালাটা খুবই স্পষ্ট, আমাদের না, সব ব্যাংকের। প্রথম হচ্ছে যে আমি আপনাকে বলেছি যে এটা লোন, আমি তাকে লোন দিব যার মেইনলি দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল হবে। সেটা হচ্ছে যে তার ব্যবসা সেই টাকা দিয়ে যেন ঘুরে দাঁড়াতে পারে এবং সে আমাকে সময় মতো লোন ফেরত দিতে পারে। যারা ঋণ খেলাপি নন তাদেরকে আমরা দেখবো তাদের আমাদের সাথে ব্যবসার ট্র্যাক রেকর্ড কিরকম, তাদের কমিটমেন্ট কিরকম, এবং ফিউচারে এই লোকগুলি এই টাকাটা নিয়ে তাদের ব্যবসায় ইনভেস্ট করে তারা নিজের পায়ে আবার দাঁড়াতে পারবে কিনা, এই দুইটা ক্যাটাগরি মাথায় নিয়ে কিন্তু আমরা সেই টাকাটা তাদেরকে আমরা বরাদ্দ দিচ্ছি। এটা কিন্তু কোনো ব্যক্তির মানি না। সো পাবলিকের টাকা আমি লোন দিচ্ছি আমি ব্যবসায়ীদেরকে, এই লোনটা যেন আমি সঠিক সময়ে ফেরত পাই, এই ক্রাইটেরিয়া কিন্তু আমাকে দেখতেই হবে। কিন্তু আসলে একটু অপ্রিয় সত্য বললে এভাবে বলতে হয় যে আপনারা তো আসলে যে কথাগুলো বলছেন সেই কথাগুলো তো ব্যাংকগুলো মানে না। ব্যাংকগুলো যারা ঋণ খেলাপি তাদেরকেই আপনার আবার ঋণ দেয় এবং তারা জানে যে কোন ঋণটি ফেরত আসবে না, কোনটি ফেরত আসবে। তারপরে তো দেখা যায় যে ঋণ খেলাপিগুলো যারা, তারাই আসলে সুবিধাগুলো পেয়ে থাকেন। আসলে আপনার এই স্টেটমেন্টটা একটা বড় একটা ডিবেট হতে পারে অনেক লম্বা সময় অনেক লোকদের কিনে, কারণ এই স্টেটমেন্টটা একটা জেনারেল স্টেটমেন্ট হওয়া ঠিক না। তাই যদি হতো তাহলে আমাদের প্রাইভেট ব্যাংকগুলির এনপিএল এত কম কেন? কিছু কিছু ঘটনা যে হয়েছে সেটা আমরা অ্যাজ এ ব্যাংকার আমি অস্বীকার করতে পারবো না। তার মানে এই না সব ঘটনাই একই ঘটনা, এটাও ঠিক না। এই প্রণোদনার টাকাটা একটা স্পেশাল প্যাকেজ, দেশের এই ক্রান্তি লগ্নে এই টাকাটা যেন সঠিক লোকের কাছে যায়, যেই ব্যবসা প্রতিষ্ঠান আমাদেরকে টাইমলি টাকা ফেরত দিতে পারবে বলে আমরা মনে করি, আমরা তাদেরকে দিব। আমি একটু, আপনি বারবার বলছিলেন যে সুদের মানে হার যে কমিয়ে দেওয়া হলো বা নির্দিষ্ট করে দেওয়া হলো 9%, এটি আসলে একটি বড় ধরনের চাপ তৈরি হচ্ছে ব্যাংকগুলোর জন্য। এক্ষেত্রে ছোট্ট একটি রয়েছে যে এপ্রিল থেকে সব ঋণের সুদ 9% নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, এতে ব্যাংকগুলোর সুদের আয় 25% কমে যাবে। এক্ষেত্রে আসলে আমানতের আবার সুদের হারও কিন্তু আপনার কমিয়ে আনা হয়েছে, 6% করে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে কি এই ঘাটতি কি পূরণ হবে না? অঙ্ক এমন একটা জিনিস যে 2 যোগ 2 4, সেটা পৃথিবীর সব জায়গায় কিন্তু 4ই হবে, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে যে 25% কমবে না, এত না, আর একটু কম। মনে করেন অ্যাভারেজ কোনো ব্যাংকের যদি ইন্টারেস্ট রেট যদি 11% থাকতো, আমি ক্রেডিট কার্ড বাদ দিচ্ছি, ঠিক আছে, সেটা এখন 9% হচ্ছে। সো তো এখানে আমার 2% হচ্ছে। সো এটা অ্যাকচুয়ালি 25% না, তার থেকে একটু কম হবে। কিন্তু ইয়েস, এখানে আপনার সমষ্টিগতভাবে টাকার অঙ্কটা অনেক বেশি। অনেকে মনে করেন আপনারা তো ডিপোজিটের রেটও কমিয়েছেন, কিন্তু আমি আপনার কাছে যে এফডিটা নিয়েছি 1 বছরের জন্য জানুয়ারি মাসে, সেটার জন্য আমি আপনাকে কমিট করেছি মনে করেন 8%, তখন রেট ছিল মনে করেন 8 থেকে 9 বা 8.5। আপনার ম্যাচুরিটি শেষ হওয়ার আগে আমি কিন্তু আপনাকে 8টাকে 6 করছি না, করতে পারবো না, আমার কোনো সুযোগ নাই। যে আমি কিন্তু আপনাকে যে কমিটমেন্টটা দিয়েছি 8% ডিসেম্বর, আপনাকে আগামী বছর জানুয়ারিতে আমি আপনাকে 8% সুদে আমি টাকাটা আপনাকে ফেরত দিব, সেটা কিন্তু স্টিক রয়ে গেল, সেটাকে আমি কমাতে পারছি না। পক্ষান্তরে আমি যে আপনাকে লোন দিয়েছিলাম মনে করেন জানুয়ারি মাসে, যদি সেটা যদি 11% হয়,
সেই 11% কে আমাকে এপ্রিল মাসে 9% আমাকে করতে হচ্ছে। তো সেখানে একটা বিরাট গ্যাপ রয়ে যাচ্ছে। আমরা কি হবে এফডিআর, এবং আপনি জানেন যে যে কোনো ব্যাংকের, বাংলাদেশি ব্যাংকগুলির অলমোস্ট 60 থেকে 65% হচ্ছে এফডিআর। সেই এফডিআর গুলো যতক্ষণ পর্যন্ত ম্যাচিউর না করছে আমি ততক্ষণ পর্যন্ত আপনার ইন্টারেস্ট কমাতে পারছি না। সো হয়তো আপাত দৃষ্টিতে আপনি হয়তো বলবেন যে ইফতিখার ভাই আপনারা তো এফডিআর রেট 8 থেকে 6 করেছেন, ইন্টারেস্ট 11 থেকে 9 করলে সমস্যা কোথায়? সমস্যা তো এখানে একটা বিরাট টাইম গ্যাপ আছে। একটা আপনি যদি আজকে আমার সাথে যদি একটা 3 বছর যদি এফডিআর করতেন, ঠিক আছে, বা একটা মানি বিল্ডার যদি করতেন, বা একটা সুপার সেভার যদি করতেন, যে 6 বছর পর টাকাটা ডাবল হবে, তাহলে 6 বছর পর্যন্ত আপনার টাকায় আপনার সাথে আমি যে এগ্রিমেন্টটা করেছি সেটা আমি আপনাকে মেনটেন করতে হবে আমাকে। সেটা 9% হতে পারে। আজ থেকে 3 বছর 4 বছর আগে আপনি নিশ্চয়ই মনে আছে, আজ থেকে 4 বছর 4.5 বছর আগে আপনার ডিপোজিটের রেট ছিল 11%। রাইট, তখন আপনার সাথে আমি যে এগ্রিমেন্টটা করেছি যে 6 বছর পরে আপনাকে আমি ডাবলটা দিব, তার মানে আমার এফেক্টিভ রেট প্রায় 12%। আমি সেই সুদ তো আমাকে 12% কাউন্ট করতে হচ্ছে, আমি তো সেটা 6% করতে পারছি না। সো দ্যার ইজ এ হিউজ টাইম গ্যাপ, এবং এই গ্যাপের মধ্যেই কিন্তু আমাদের লসটা হয়ে যাচ্ছে। 1 এপ্রিল থেকে সমস্ত প্রোডাক্ট ক্রেডিট কার্ড ছাড়া আমি 9 করে দিয়েছি, সব টার্ম লোন, ওয়ার্কিং ক্যাপিটাল, শর্ট টার্ম লোন সব। কিন্তু কাস্টমার সাথে যে সমস্ত আমার অ্যারেঞ্জমেন্ট আছে এট এ হায়ার রেট, সেটা ম্যাচুরিটি পর্যন্ত আমি তাকে কমাতে পারবো না। সেখানে একটা বিরাট একটা টাইম ফ্রেম আছে, সেই টাইম ফ্রেমটা না যাওয়া পর্যন্ত আমাদের লস আমাদেরকে। একটা তো গেল আসলে বড় বড় যারা শিল্প কলকারখানা যাদের রয়েছে তাদের আসলে প্রণোদনার প্যাকেজটি রয়েছে। একটি বিষয় বলছেন যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যাদের জামানত ছাড়া যারা আসলে ঋণ চান, তাদের থেকে মানে বেসরকারি ব্যাংকগুলো থেকে কি তাদের ঋণ পাওয়ার কি কোনো সুযোগ আছে? হ্যাঁ, কারণ আপনার একটা প্যাকেজ, গভর্নমেন্টের প্যাকেজ আছে 20,000 কোটি টাকা মাইক্রো ক্রেডিট এবং এসএমইর। সেখানে তো গভর্নমেন্ট 20,000 কোটি টাকার প্রণোদনা দিয়েছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এবং মাইক্রো ক্রেডিটের, কটেজ ইন্ডাস্ট্রিজ। সো সেখানে আমরা তাদেরকে টাকা দিব 4% ইন্টারেস্ট রেটে। এক্ষেত্রে আসলে কি কি ক্রাইটেরিয়া আপনারা দেখবেন? বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে যে ওই যেটা আমি বললাম বড়দের জন্য, তাই ছোটদের জন্য, কিন্তু ছোটদের জন্য ক্রাইটেরিয়া অনেক শিথিল আছে। তাদের যেমন মনে করেন তাদের জন্য ব্যালেন্স শিটের দরকার নাই, তাদের জন্য টালি খাতা হলে হবে। সো বাংলাদেশ ব্যাংক আমাদেরকে একটা চেকলিস্ট তৈরি করে দিয়েছে, হুইচ ইজ আমি মনে করি একদম ডিফিকাল্ট কিছু না। তবে আপনি একটা কথা ঠিকই বলেছেন যে আসলে ক্ষুদ্র ব্যবসায়ীরা আমার মনে হয় সবচেয়ে বেশি ফিনান্সিয়াল চ্যালেঞ্জের মধ্যে পড়বে। কারণ বুঝতে হবে যে একটা বড় ইন্ডাস্ট্রির ইনকাম সোর্স বিভিন্ন জায়গা থেকে হতে পারে, কিন্তু একটা ক্ষুদ্র ব্যবসায়ী সে মনে করেন, কথা আমি বললাম, মনে করেন সে শুধু মনে করেন স্যান্ডেল বানায়, তার একটা ছোট্ট একটা ফ্যাক্টরি আছে, সে কিন্তু আর একটা প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট, সেই প্রোডাক্ট যখন সে বাজারজাত করতে না পারবে তখন তার কিন্তু কোনো অল্টারনেট সোর্স অফ ইনকাম থাকে না। সেই লোকটা কিন্তু সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মধ্যে পড়বে। সো এই জন্যই গভর্নমেন্ট কিন্তু 20,000 কোটি টাকার একটা কটেজ ইন্ডাস্ট্রিজ এবং এসএমইর জন্য কিন্তু একটা প্রণোদনা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, এবং এটার জন্য আমরা কাজও শুরু করে দিয়েছি, আমরা অ্যাপ্লিকেশনও পাচ্ছি, প্রসেসও করছি। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, আপনার কাছে শেষ প্রশ্নটি হচ্ছে যে করোনা সংকট মোকাবিলায় আসলে যেসব চ্যালেঞ্জগুলো আপনারা দেখছেন সেই চ্যালেঞ্জগুলো উত্তরাতে আসলে আপনারা কি মনে করেন শুধু ব্যাংকগুলো নিজস্ব ব্যবস্থাপনায় সম্ভব, নাকি সরকার, কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে আসলে কোনো ভূমিকা রাখতে হবে? ব্যাংক হচ্ছে অপারেটর, সরকার এবং রেগুলেটর যদি আমাদেরকে সাহায্য না করে তাহলে তো আমরা তো বাঁচবো না, তাই না? সো অবশ্যই আমরা চাবো যে সরকারের যারা নীতি নির্ধারণের পর্যায়ে আছেন পলিসিগতভাবে, তারা নিশ্চয়ই এমন কোনো নীতি তৈরি করবেন না যাতে করে ব্যাংকের ক্ষতি হয়। কারণ আপনাকে বুঝতে হবে ব্যাংকেরও কিন্তু কোনো অল্টারনেট, ব্যাংক ছাড়া কিন্তু আপনার কোনো অল্টারনেট সোর্স নাই। আপনি দেখেন যত কিছু করলেন সবকিছু আপনি ব্যাংকের মাধ্যমে করছেন। আপনি একটা এলসি খুলবেন, ব্যাংক লাগবে। আপনি যা করেন না কেন, আপনি পৃথিবীতে যা ব্যবসা বাণিজ্য করতে চান আপনাকে ব্যাংক ছাড়া করতে হবে না। সেই ব্যাংক কখনো দুর্বল হয়ে যায় তাহলে সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে একটা বিরাট ক্ষতি হবে। আমি এখনো পর্যন্ত দিক নির্দেশনা বা সার্কুলার বা কোনো প্রজ্ঞাপন আমরা পাইনি যাতে করে ব্যাংকের এত বড় ক্ষতি হবে। আমার মনে হয় যে সরকার জিনিসটা ব্যালেন্স করছে, তারা চিন্তা ভাবনা করছে যাতে করে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি তারা যেন বেনিফিটেড হয়, হ্যাঁ, তারা যেন এই জায়গা থেকে যেন বের হয়ে আসতে পারে। একটা ইন্ডাস্ট্রিকে ক্ষতি করে আরেকটা ইন্ডাস্ট্রিকে লাভবান করার মধ্যে কিন্তু কোন রকম সাকসেস কিছু নাই। ব্যাংকারদের দায়িত্ব অনেক অনেক বেড়ে গেছে, আমাদের কষ্টের দিকে নজর দিতে হবে, রাইট? যেসব জায়গায় আমরা কস্ট কমাতে পারি সেই জায়গাগুলো আমাদের করতে হবে। কোনো প্রজেক্ট যদি আমাদেরকে ডেফার করতে হয়, এই বছর না করে আগামী বছরে আমি করতে পারি, যদি সম্ভব হয় সেগুলি করতে হবে। দেখতে হবে আমাদের কালেকশন যেন স্লো না হয়ে যায়, এনপিএল যেন না বেড়ে যায়, আমাদের খরচ যেন কোনোখানে না বেড়ে যায়। সো এই দায়িত্বটা সবার সামগ্রিক। এরকম একটা পরিস্থিতি থেকে আমরা যেন সবাই যেন ভালো মতন যেন বেড়ে আসতে পারি। সর্বশেষ গ্রাহকের প্রতি কি আপনার কোনো বার্তা আছে কিনা?
গ্রাহকদের বার্তা হচ্ছে যে আপনাদের ডিপোজিটের টাকা নিয়ে আপনাদের কোনো ধরনের বিন্দু মাত্র কোনো শঙ্কার কারণ নাই। এটা আমি ইস্টার্ন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর বলছি না, আমি এবিবির চেয়ারম্যান, সমস্ত ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে বলছি, যারা ডিপোজিটার তাদের আপনাদের বিন্দু মাত্র কোনো রকম কোনো সংশয়, কোনো ভয় থাকার কোনো কারণ নেই। জনাব আলী রেজা ইফতেখার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলেই ব্যাংকিং খাত আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। আমরা এই খাত কোনোভাবেই যাতে সংকট মোকাবিলা করতে গিয়ে পতিত না হয়, সেজন্য আমরা বিশ্বাস করি যে সরকার এবং রেগুলেটর সে ভূমিকা রাখবেন, এবং ব্যাংকাররা আসলে আমরা ব্যাংকারদের কাছে আমাদের একটি দাবি সবসময় থাকে যে সঠিক লোককে যেন ঋণ দেওয়া হয় এবং ঋণ যেন সঠিকভাবে আদায় হয়, যাতে অর্থনীতি কখনোই এবং প্রকৃত যারা উদ্যোক্তা তারা যেন কখনো চাপে না পড়েন। অবশ্যই, এবং আপনাকে মনে রাখবেন যে আমরাও কিন্তু এরকম পরিস্থিতিতে আপনারা যেরকম লাইফের রিস্ক নিয়ে কাজ করছেন, ব্যাংকাররাও কিন্তু কাজ করছে। আমরা অন অ্যাভারেজ 30 থেকে 35% ব্যাংকাররা কিন্তু রেগুলার অফিস করে। সো আমরাও কিন্তু আপনাদের মতন ফ্রন্ট লাইনের একটা গ্রুপ। আপনাকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আশা করি ভালো থাকবেন। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হবে প্রতি শনিবার একই সময়ে। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন।